একদিন হঠাৎ করে ডক্টর বললেন, আপনার বুকে জল জমেছে। এই কথাটা শুনেই অনেকেই ভয় পেয়ে যান। মনে প্রশ্ন আসে, বুকে আবার জল কিভাবে জমে? এটা কি খুব বিপজ্জনক? এটা কি টিবি, ক্যান্সার, নাকি হার্ট বা কিডনির সমস্যা? আসলে বুকে জল জমা বা প্লুরাল ইফিউশন নিজে কোনো রোগ নয়, বরং এটা শরীরের ভিতরে লুকিয়ে থাকা কোনো রোগের একটা গুরুত্বপূর্ণ সংকেত। আজকের এই ভিডিওর প্রথম পর্বে আমরা খুব সহজভাবে জানব বুকে জল জমা বলতে আসলে কি বোঝায়, কেন বুকে জল জমে, টিবি, নিউমোনিয়া, হার্ট, কিডনি, লিভার বা ক্যান্সারের সঙ্গে এর কী সম্পর্ক, কি কি লক্ষণ দেখলে আপনার সন্দেহ হওয়া উচিত। আর দ্বিতীয় পর্বে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ডক্টররা কি কি পরীক্ষা করেন, বুকের জল কিভাবে পরীক্ষা করা হয়, কখন বুক থেকে জল বের করতে হয়, চিকিৎসা কিভাবে করা হয় এবং এই রোগ কি পুরোপুরি ভালো হতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন বুকে জল জমা আসলে কি, আর কখন এটা সাধারণ সমস্যা আর কখন এটা একটা বিপদের সংকেত। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। প্রথমেই একটা ভুল ধারণা দূর করি। অনেকে ভাবেন ফুসফুসের ভেতরে জল ঢুকে গেছে। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। আমাদের বুকের মধ্যে ডান দিক এবং বাঁ দিকে দুটি ফুসফুস থাকে, আর প্রত্যেকটি ফুসফুসকে ঘিরে থাকে একটা পাতলা পর্দা, যাকে আমরা বলি প্লুরা। এটা দুটো স্তরে থাকে। প্রথমত ভিসেরাল প্লুরা ফুসফুসের গায়ে লেগে থাকে, আর আরেকটা প্যারাইটাল প্লুরা বুকের ভেতরের দেওয়ালে লেগে থাকে। তো এই দুই স্তরের মাঝখানে খুব অল্প পরিমাণে, মানে ধরুন 10 থেকে 20 ml মতন তরল পদার্থ থাকে। এই তরলটা একদমই স্বাভাবিক, এটাকে আমরা বলি প্লুরাল ফ্লুইড। এটা একটা লুব্রিকেন্টের মতন কাজ করে, যাতে শ্বাস নেওয়ার সময় ফুসফুস সহজে নড়াচড়া করতে পারে। কিন্তু যখন কোনো রোগের কারণে এই তরলের পরিমাণ অনেকটাই বেড়ে যায়, তখন সেই অবস্থাকে আমরা বলি প্লুরাল ইফিউশন বা বুকে জল জমা। অর্থাৎ জল ফুসফুসের ভেতরে নয়, বরং ফুসফুসের চারপাশে জমে। তো এখন প্রশ্ন হলো, জল জমলে শ্বাসকষ্ট কেন হয়? এটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। ধরুন আপনার হাতে একটা স্পঞ্জ আছে। যদি স্পঞ্জটাকে চারদিক থেকে চাপ দেওয়া হয়, তাহলে সেটা ঠিকমতো ফুলতে পারবে না। একইভাবে ফুসফুসের বাইরে যখন প্রচুর পরিমাণে জল জমতে থাকে, তখন সেই জল ফুসফুসকে চাপ দিতে শুরু করে। ফুসফুস পুরোপুরি প্রসারিত হতে পারে না। ফলে শরীরে অক্সিজেন কম পৌঁছায়, শ্বাস নিতে কষ্ট হয়, হাঁটলেই হাঁপিয়ে যায়। অনেক সময় রোগী সোজা হয়ে শুয়ে থাকতে পর্যন্ত পারে না। যত বেশি জল জমবে শ্বাসকষ্ট তত বাড়বে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বুঝতে হবে। প্লুরাল ইফিউশন নিজে কোনো একটা রোগ নয়, এটা আসলে শরীরের অন্য কোনো রোগের একটা লক্ষণ। যেমন ধরুন টিবি বা যক্ষা, দেন নিউমোনিয়া বা হার্টের কোনো অসুখ, বা ধরুন কিডনি ফেলিওর বা লিভারের কোনো রোগ, ক্যান্সার, রক্তে প্রোটিনের মাত্রা কমে যাওয়া, ফুসফুসে রক্ত জমাট বাঁধা। অর্থাৎ বুকে জল জমা মানেই মূল কারণ কিন্তু খুঁজে বের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু জল বের করে দিলেই চিকিৎসা কিন্তু শেষ হয়ে যায় না। তো অনেকেই রিপোর্ট দেখে কিন্তু ভয় পেয়ে যান। কিন্তু সব প্লুরাল ইফিউশন সমান বিপজ্জনক কিন্তু নয়। যদি অল্প পরিমাণ জল থাকে, তাহলে রোগীর কোনো উপসর্গ নাও থাকতে পারে। কিন্তু যদি অনেক জল জমে যায়, তখন মারাত্মক একটা শ্বাসকষ্ট হতে পারে, অক্সিজেন কমে যেতে পারে, ফুসফুসে চাপ পড়তে পারে, সংক্রমণ হলে পুঁজ জমতে পারে, এমনকি কিছু ক্ষেত্রে জীবন সংকটও তৈরি হতে পারে। তাই বুকে জল জমেছে শুনলেই কিন্তু আতঙ্কিত না হয়ে এর আসল কারণটা জানা খুব জরুরি। এরপর বলি কারা বেশি ঝুঁকিতে থাকেন। ধরুন যাদের একটা টিবি বা যক্ষা আছে, বয়স্ক মানুষ, হার্টের রোগে ভুগছেন যারা, কিডনি ফেলিওর রোগীরা, লিভারের সিরোসিস হয়ে গেছে যাদের, বা যারা ধূমপান করেন, বা ফুসফুস বা শরীরের অন্য কোথাও ক্যান্সার আছে, যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন, বুকে জল জমা মানেই ফুসফুসের ভেতরে জল ঢুকে যাওয়া নয়, বরং ফুসফুসের চারপাশে অস্বাভাবিকভাবে জল জমে যাওয়াকে আমরা প্লুরাল ইফিউশন বলি। কিন্তু প্রশ্ন হলো, কেন এই জল জমে? টিবি, হার্টের অসুখ, ক্যান্সার, কিডনির সমস্যা, কোন কোন কারণে বুকে জল জমে, আর কি কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনার বা পরিবারের কারো প্লুরাল ইফিউশন হয়েছে, সেটাই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওর পরের অংশে, অর্থাৎ পার্ট 2-তে। তো পার্ট 1-এ আমরা জানলাম বুকে জল জমা বা প্লুরাল ইফিউশন আসলে কি। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই জল কেন জমে? এটা কি সবসময় টিবির জন্য হয়, নাকি হার্ট, কিডনি, লিভার কিংবা ক্যান্সারের কারণেও বুকে জল জমতে পারে? আসলে প্লুরাল ইফিউশন নিজে কোনো একটা রোগ নয়, বরং শরীরের ভিতরে থাকা অন্য কোনো রোগের একটা গুরুত্বপূর্ণ সংকেত।
চলুন একে একে সমস্ত কারণগুলো বিস্তারভাবে জেনে নিই। প্রথমেই আসি টিউবারকুলোসিস। আমাদের দেশে বুকে জল জমার অন্যতম প্রধান কারণ হলো টিবি বা যক্ষ্মা। টিবির জীবাণু যখন ফুসফুস বা প্লুরালতে পৌঁছে যায় তখন সেখানে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি হয়, ফলে প্লুরা এর মধ্যে তরল জমতে শুরু করে। রোগীর কি কি উপসর্গ হতে পারে? ধরুন, দীর্ঘদিন ধরে জ্বর হওয়া, সন্ধ্যের দিকে জ্বর বেশি হওয়া, রাতের বেলা ঘাম হওয়া, ওজন কমে যাওয়া, ক্ষুধা কম পাওয়া অর্থাৎ ক্ষুধা মন্দা যেটা বলি, বুকের একদিকে একটা ব্যথা হওয়া, শুকনো কাশি, ধীরে ধীরে শ্বাসকষ্ট। অনেক সময় চেস্ট এক্সরেতে বুকে জল দেখা যায় কিন্তু কফ পরীক্ষায় টিবি ধরা পড়ে না, তাই এইসব ক্ষেত্রে প্লুরাল ফ্লুইডের যে পরীক্ষা সেটা করা খুব গুরুত্বপূর্ণ। এরপর আসবো নিউমোনিয়া। তো ফুসফুসের সংক্রমণ বা নিউমোনিয়া হলে অনেক সময় তার সঙ্গে প্লুরাল ইফিউশন তৈরি হতে পারে। সংক্রমণ বাড়তে বাড়তে জল পুজে পরিণত হতে পারে, যাকে এম্পাইমা বলা হয়। এসব ক্ষেত্রে রোগীদের কিছু উপসর্গ থাকে, যেমন ধরুন প্রচণ্ড একটা জ্বর, কাশি, হলুদ বা সবুজ রঙের কফ, বুকে একটা ব্যথা, শ্বাস নিতে কষ্ট হওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া। এটা দ্রুত চিকিৎসা না করলে বিপজ্জনক হয়ে উঠতে পারে। অনেক সময় শুধু অ্যান্টিবায়োটিক নয়, বুকের মধ্যে টিউব বসিয়ে পুজ বের করতেও হতে পারে। এরপর আসবো 3 নম্বর কারণ, সেটা হচ্ছে হার্ট ফেলিওর। হার্ট যদি ঠিকমতোভাবে রক্ত পাম্প না করতে পারে তাহলে শরীরে বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করে, যেমন ধরুন পায়ে ফোলা, পেটে জল এবং বুকে জল। এক্ষেত্রে সাধারণত দুই পাশেই প্লুরাল এফিউশন অর্থাৎ বাইল্যাট্রাল প্লুরাল এফিউশন দেখা যায়। এর যেমন লক্ষণ আছে হাঁটলে একটা শ্বাসকষ্ট, শুয়ে থাকলে শ্বাস নিতে কষ্ট হওয়া, রাতে হঠাৎ দম বন্ধ হয়ে ঘুম ভেঙে যাওয়া, পা ফুলে যাওয়া, দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া। এইসব ক্ষেত্রে মূল সমস্যা হচ্ছে হার্টে, তাই শুধু জল বের করলেই হবে না, হার্টের চিকিৎসা করাও জরুরি। এরপর আসবো 4 নম্বর কারণ, সেটা হচ্ছে কিডনি ফেলিওর। কিডনি যদি শরীরের অতিরিক্ত জল ও বর্জ্য পদার্থ বের করতে না পারে তাহলে শরীরে জল জমে যায়, ফলে প্লুরাল এফিউশন হতে পারে। এর লক্ষণ যেমন ধরুন প্রস্রাব কম হওয়া, শরীর ফুলে যাওয়া, মুখ ফুলে যাওয়া, দুর্বলতা, বমি ভাব, শ্বাসকষ্ট। অনেক সময় ডায়ালিসিসের মাধ্যমে অতিরিক্ত জল বের করতে হয়। এরপর আসবো লিভার সিরোসিস। লিভার সিরোসিস হলে পেটে জল জমে, যাকে আমরা অ্যাসাইটিস বলি। সেই জল অনেক সময় বুকের মধ্যে উঠে আসে এবং প্লুরাল এফিউশন তৈরি করে। এটাকে হেপাটিক হাইড্রোথোরাক্স বলা হয়। এর উপসর্গ আছে যেমন ধরুন পেট ফোলা, পা ফুলে যাওয়া, দুর্বলতা, ক্ষুধামন্দা, শ্বাসকষ্ট। এরপর ক্যান্সার। বুকে জল জমার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো কিন্তু এই ক্যান্সার, বিশেষ করে ধরুন যাদের লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ওভারিতে ক্যান্সার, লিম্ফোমা, অন্য কোনো ক্যান্সার শরীরের অন্য অংশ থেকে ছড়িয়ে এলেও প্লুরা আক্রান্ত হয়ে জল যেখানে জমতে পারে। এর লক্ষণ আছে যেমন ধরুন দীর্ঘদিন একটা কাশি হওয়া, রক্তসহ কাশি হওয়া, দ্রুত ওজন কমে যাওয়া, খিদে কম পাওয়া, বুকে একটা ব্যথা যেটা ক্রমশ বেড়ে যাওয়া এবং শ্বাসকষ্ট। তো এইসব ধরনের প্লুরাল এফিউশন বারবার ফিরে আসতে পারে। এরপর 7 নম্বর কারণ হচ্ছে পালমোনারি এম্বলিজম। ফুসফুসের রক্তনালীতে রক্ত জমাট বাঁধলে বা পালমোনারি এম্বলিজম হলে কিন্তু প্লুরাল এফিউশন হতে পারে। এর লক্ষণ আছে যেমন ধরুন হঠাৎ একটা শ্বাসকষ্ট, বুকে তীব্র ব্যথা, রক্তসহ কাশি বা যেটাকে আমরা মেডিকেল টার্মে হেমোপটেসিস বলি, দ্রুত হার্টবিট হওয়া। এটা একটা মেডিকেল এমার্জেন্সি কিন্তু। এরপর 8 নম্বর কারণ হচ্ছে অটোইমিউন ডিজিজ। কিছু রোগে শরীরের ইমিউন সিস্টেম নিজের শরীরের বিরুদ্ধেই কাজ করে, যেমন ধরুন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এসএলই যেটাকে আমরা লুপাস বলি। এগুলোর কারণেও প্লুরাল এফিউশন অনেক সময় হতে পারে। এরপর 9 নম্বর কারণ হচ্ছে হাইপোথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েডের হরমোনের সমস্যা, প্যানক্রেটাইটিস বা ট্রমা অর্থাৎ বুকে আঘাত বা অপারেশনের পরেও বুকে জল জমতে পারে। এরপর আসবো ট্রান্সইউডেটিভ ভার্সেস এক্সিউডেটিভ প্লুরাল এফিউশন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সব প্লুরাল এফিউশন কিন্তু এক নয়। আমরা এই প্লুরাল এফিউশনটাকে প্রধানতভাবে 2 ভাগে ভাগ করি। প্রথম হচ্ছে ট্রান্সইউডেটিভ আর দ্বিতীয় হচ্ছে এক্সিউডেটিভ। তো ট্রান্সইউডেটিভ প্লুরাল এফিউশনে প্লুরার মধ্যে কোনো প্রদাহ অর্থাৎ ইনফ্লামেশন কিন্তু থাকে না। মূল সমস্যা থাকে শরীরের জল বা চাপের ভারসাম্যের গণ্ডগোলে, যেমন ধরুন হার্ট ফেলিওর, কিডনি ফেলিওর, লিভার সিরোসিস বা অ্যালবুমিন কম থাকা। এইসব ক্ষেত্রে তরল সাধারণত পাতলা হয়। দেন বলবো এক্সিউডেটিভ প্লুরাল এফিউশন। এখানে প্লুরাতে ইনফ্লামেশন বা প্রদাহ হয়, তরলের মধ্যে প্রোটিনটা বেশি থাকে। এর কিছু কারণ যেমন ধরুন টিবি বা যক্ষ্মা, নিউমোনিয়া, ক্যান্সার,
পালমোনারি এম্বলিজম, রিউমাটয়েড আর্থারাইটিস বা এসএলই। তো এগুলো তুলনামূলকভাবে বেশি সিরিয়াস এবং কারণ নির্ণয়ের জন্য প্লুরাল ফ্লুইডের অ্যানালাইসিস করা খুব গুরুত্বপূর্ণ। তো এরপর বলবো প্লুরাল এফিউশনের সাধারণ কিছু লক্ষণ। সবচেয়ে সাধারণ লক্ষণগুলোর মধ্যে হচ্ছে ধীরে ধীরে একটা বাড়তে থাকা শ্বাসকষ্ট, বুকের একদিকে একটা ব্যথা, কাশি যেটা শুকনো বা কফসহ হতে পারে, জ্বর, ওজন কমে যাওয়া, দুর্বলতা, খিদে কম পাওয়া, শুয়ে থাকলে কষ্ট কিন্তু বেড়ে যাওয়া, হাঁটলে হাঁপিয়ে যাওয়া, খুব বেশি জল জমলে বিশ্রাম নিলেও একটা শ্বাসকষ্ট হতে পারে। কিন্তু মজার বিষয় হলো জানেন, অনেক সময় অল্প পরিমাণ জল থাকলে রোগীর কোনো উপসর্গও নাও থাকতে পারে। এসব এক্স-রেতে করতে গিয়ে ধরা পড়ে। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন বুকে জল জমার কারণ অনেক, শুধু কিন্তু টিবি নয়, হার্ট, কিডনি, লিভার, ক্যান্সার অনেক রোগেই এর জন্য দায়ী হতে পারে। কিন্তু একজন ডাক্তার কিভাবে বুঝবেন যে আসল কারণ কোনটা? শুধু চেস্ট এক্সরে করলেই কি সব জানা যায়? প্লুরাল ফ্লুইড কেন বার করা হয়, এডিএ, সিবিন্যাট, সাইটোলজি, এইচআরসিটি থোরাক্স বা সিটি স্ক্যান এগুলো আসলে কি? তো পার্ট 3-তে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব প্লুরাল এফিউশনের ডায়াগনোসিস এবং ইনভেস্টিগেশন নিয়ে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।